তো আজকে আমরা শুরু করব যে ডাইপোল মোমেন্ট অ্যান্ড মলিকুলার পোলারিটি নিয়ে। এর আগে আমরা হাইব্রিডাইজেশন, ভিএসিপিআর এগুলো সব শেষ করে এসেছি, যেটা মূলত কেমিক্যাল বন্ডিংয়ের কোর চ্যাপ্টার্সগুলো, পার্টগুলো, টপিকগুলো সেগুলো করে এসেছি আমরা। তো এবার আমরা শুরু করব আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক, ডাইপোল মোমেন্ট অ্যান্ড মলিকুলার পোলারিটি, যেটা দিয়ে আমরা এর অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো? অর্গ্যানিক কেমিস্ট্রিতে। অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছিলাম ক্লাস 10 লেভেলে, যে ধরো আমরা দেখতাম যে কিছু কিছু কম্পাউন্ড পোলার সলভেন্টে সলিউবল, আবার কিছু কিছু কম্পাউন্ড নন পোলার সলভেন্টে সলিউবল। তাহলে এই যে আসলে পোলার আর নন পোলার এই ব্যাপারটা কী, সেটা কি, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখবো। তাহলে আমাদের আস্তে আস্তে বুঝতে পারবো যে কোনটা কিসে সলিউবল হয়, কেন হয়, কী কারণে হয়। তারপরে আমরা আলাদা একটা ক্লাস রাখবো যেখানে টাইপস অফ সলভেন্টটাও বলবো, যেটা অর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ডাইপোল মোমেন্টে হোয়াট ইজ ডাইপোল প্রথমে জানতে হবে। হোয়াট ইজ ডাইপোল? তো এই হোয়াট ইজ ডাইপোল জিনিসটা, এই হোয়াট ইজ ডাইপোল এটা তোমরা ক্লাস 12-এর ফিজিক্সে পাবো। তো যারা একদম শুরুতে দেখছো তাহলে সেক্ষেত্রে তোমরা একবার ক্লাস 12-এর ফিজিক্সের এই ডাইপোল পার্টটা দেখতে পারো, আর নয়তো আমি যেটুকু বলছি সেটুকু মনে রাখতে পারো, তাহলে কি তোমাদের ওখানে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ডাইপোলে যদি আমি একটা সিম্পল কথা বলি, ধরো একটা পজিটিভ কিউ চার্জ, একটা নেগেটিভ কিউ চার্জ, এই দুটো নিজেদের মধ্যে খুব স্মল একটা ডিস্টেন্স আর মেনটেন করে রয়েছে। এই যে সিস্টেমটা আমরা পেলাম না, এই যে সিস্টেম, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ একই মানে মাত্রার, একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুজনের মধ্যে খুব স্মল ডিস্টেন্সে তারা যে সিস্টেমটা তৈরি করলো, এই সিস্টেমটাকেই বলা হয় কিন্তু একটা ডাইপোল। ওকে, এই সিস্টেমটাকেই ডাইপোল বলা হয়। তাহলে ডেফিনেশন কি? অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ এ সিস্টেম কনসিস্টিং অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স। তাহলে আমি যদি এখানে একটা কিউ চার্জ না দিয়ে, তাহলে একটা যদি +1 কুলম আর -1 কুলম, এই দুটোকে পরস্পরের মধ্যে এখানে ধরে নাও এটাকে 2 মাইক্রোমিটার ডিস্টেন্সে রেখেছি। তাহলে এই যে সিস্টেমটা আমি পেলাম, এই সিস্টেমটাকে আমরা কি বলবো? একটা ডাইপোল বলবো, ওকে। এবার আস্তে আস্তে আমরা ফিরবো আসল জিনিসে। এবার যদি আমি একটু পুরোপুরি একদম সেই ফিজিক্সের দিকে চলে আসি, ম্যাথামেটিক্স ফিজিক্সের দিকে, তো সেখানে ভেক্টর আমরা পড়েছি ফিজিক্সে, একদম 11-এর শুরুর দিকে ভেক্টর পড়েছি। তো সেই ভেক্টরের কনসেপ্টটা কি, যে ধরো একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর পরস্পরের মধ্যে থিটা কোণ করে রয়েছে, থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে এই দুটোর যে রেজাল্ট্যান্টটা, ধরো একটা রেজাল্ট্যান্ট ভেক্টর যেটা আর রয়েছে, তাহলে এই আর এর যেটা তার ফর্মুলাটা কী হবে? r² = a² + b² + 2ab cos θ। আমরা জানি এটা। তাহলে এখান থেকে r² তুলে দিলে এটা কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে r = কী হবে? √a² + b² + 2ab cos θ। আমি এটাকে এই ভেক্টরটা লিখলাম না কেন? কি কারণ এখানে আমি এই যে ভেক্টরের পাশে এই ব্র্যাকেটটা দেওয়া মানে হলো মড করে দেওয়া, আর মড করে দেওয়া মানে হলো এটা শুধুমাত্র মান, চিহ্নটাকে আর ডাইরেকশনটাকে দেখাচ্ছে না। তো এত কোর ফিজিক্স আমি যেতে চাইছি না, জাস্ট যেটুকু মানে তোমাদের লাগবে সেটাকে বেসটা তৈরি করার জন্য একটু বলছি আর কি। তো এবার এটাকে তাহলে এই যে এ আর বি যে দুটো আলাদা ভেক্টর বলছি, আমি ধরে নিলাম এই এ আর বি দুটো সমমাত্রার ভেক্টর, মানে দুটো একই ফোর্স দুদিক থেকে ধরো টানছে। তাহলে কীরকম হবে? তাহলে a = b = ধরলাম p, দুটো সেম, তাহলে p। তাহলে আর এর জায়গায় আমি এ জায়গায় কী লিখবো আর বি এর জায়গায় কী লিখবো? p লিখবো। তাহলে p² + p² + 2p.p cos θ। তাহলে 2p², এই দুটোকে যোগ করলে 2p², আর এদিকে 2 × p², 2p² cos θ। এবার 2p² কমন নিলে 1 + cos θ, আর এখান থেকে টু পি থেকে পিটা বেরিয়ে গেল, স্কোয়ার রয়েছে যেহেতু, তাহলে পি বেরিয়ে গেল, আর √2 × 1 + cos θ, 2 × 1 + cos θ। এবার এই যে 2 × 1 + cos θ, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? 2 × 2 cos² θ/2, 1 + cos θ, 1 + cos θ = 2 cos² θ/2। এগুলো মানে একদম ডিটেলস ম্যাথামেটিক্সের মধ্যে রয়েছে না। আমি আলটিমেটলি ফর্মুলাটাকে ডিরাইভ করে অবধি আসতে চাইছি। আর যদি মনে করো যে এগুলোকে পুরো স্কিপ করতে পারো। আমি ফাইনাল তাহলে কী বলবো, যে ধরো এ আর বি দুটো ভেক্টর যদি তাদের মাত্রা সেম হয়, মানে যদি সেম মানের হয়, তা যদি পি হয় ধরলাম, তাহলে আলটিমেটলি তাদের রেজাল্ট্যান্টটা কী হবে? রেজাল্ট্যান্টটা হবে 2p cos θ/2। এই ফর্মুলাটাই মুখস্থ করতে হবে, এই ফর্মুলাটাই মনে রাখতে হবে। ডেরিভেশনটা দেখালাম যাতে বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে ডেরিভেশনটা আসছে এখান থেকে। তাহলে 2p cos θ/2 মনে থাকবে, 2p cos θ/2।
এবার এখানে এই যে আর ইকস টু 2p cos থিটা বাই 2 পেলাম, এখানে আমি ধরে নিলাম যে থিটাটা দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল, এই যে অ্যাঙ্গেলটা থিটাটা ধরলাম অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, মানে কি অ্যাঙ্গেল দুটো একই দিকে যাচ্ছে, দুটো একই দিকে। তাহলে একই দিকে যখন যাবে তাহলে থিটা ইকস টু 0, তাহলে 2p cos থিটা হবে, cos 0 হবে, আর cos 0 মানে কি 1, তাহলে 2p হয়ে যাবে এর টোটাল ভ্যালুটা। ওকে, যদি 90 ডিগ্রি হয়, পরস্পর লম্ব দিকে থাকে, উল্লম্ব দিকে থাকে, তখন তাদের মধ্যে কী হবে, তাহলে 2p cos 90/2, তার মানে 2p cos 45 ডিগ্রি, আর 45 cos 45 মানে কি 1/√2, তাহলে আর ইকস টু কী হবে √2p। আর যদি 180 ডিগ্রি হয়, মানে দুটো একদম অপোজিট দিকে হয়, দুটো অপোজিট ফোর্স, তাহলে কী হবে 2p cos 180/2, মানে cos 90, আর cos 90 মানে কি 0, তার মানে 0 হয়ে যাবে। মানে ধরো দুটো দড়ি দিয়ে দুদিক থেকে টানছো একটা বস্তুকে একই বল দিয়ে, তাহলে কী হবে, বস্তুটা কোনো দিকে নড়বে না, তার মানে কি রেজাল্ট্যান্ট ফোর্সটা 0 হয়ে গেল। তাহলে একদম এটাকে তুমি মনে রাখতে পারো, তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে রেজাল্ট্যান্ট কী হবে 2p হবে। যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্ট্যান্ট কী হবে √2p হবে। যদি থিটা 180 ডিগ্রি হয় তাহলে রেজাল্ট্যান্ট কী হবে 0 হবে। ওকে, তাহলে এইটা তুমি কিন্তু মনে রাখতে পারো, কাজে লাগবে এটা আমাদের যখন এক্সাম্পল করবো তখন কাজে লাগবে। তো এবার আসছি এবার বেসিক জিনিসে, যে এটুকু তো যেটা করলাম সেটা হচ্ছে ওই ফিজিক্স আর ম্যাথামেটিক্স দিয়ে সেগুলো। তবে যদি কেমিস্ট্রির পার্টটা আসি, ধরো তোমার এখানে আমি দেখাচ্ছি যে CH না, এটা তো পরে করছি, আগে অন্য একটা দেখাই, কার্বন ডাইঅক্সাইড দেখাই, ছোটো থেকে শুরু করি। কার্বন ডাইঅক্সাইড ধরো, এই যে এইবার এই যে কার্বন, এই কার্বন আর অক্সিজেন, এই যে কার্বন আর অক্সিজেন যে বন্ডটা, এই বন্ডের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে। কীরকম, কার্বনের থেকে অক্সিজেনের কী হবে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের কার্বনের থেকে বেশি। তাহলে অক্সিজেন কি করবে, এই বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে টানার চেষ্টা করবে, আর নিজের দিকে টানলে পুরোপুরি তো টেনে নিচ্ছে না, তাহলে কী হবে এর দিকে ইলেকট্রনের এই যে ডাইরেকশানটা, ইলেকট্রনের যে গমনের ডাইরেকশানটা, তাহলে কি এটা একটা ভেক্টরের ফোর্স হিসেবে দেখতে পারি। এটাকে লেখা হয়, এটাকে দেখানো হয় এরকমভাবে, এই যে চিহ্নটা এটা মনে রাখবে, এরকমভাবে এই ভেক্টরের সাইনটা দেখানো হয় ইলেকট্রনের যে ডিসলোকেশন এটাকে, ঠিক আছে। তাহলে এইদিকে এখানে কার্বন থেকে অক্সিজেনের দিকে এদিকে একটা যাচ্ছে, এদিকে আবার এদিকে অক্সিজেনটাও সেটাও টানছে, ঠিক আছে। এবার দুটো ইউনিফর্ম অক্সিজেন একই রকম দুদিক থেকে যদি একই বল দিয়ে টানে, তাহলে এর যে রেজাল্ট্যান্ট ভেক্টর হবে সেটা কী হবে 0 হয়ে যাবে। আমি একটাকে বললাম যে দুটো যদি সেম হয়, পি হয়, এই যে এক্ষুনি বললাম এখানটায়, এই যে দুটো যদি একই পি হয় আর যদি 180 ডিগ্রিতে থাকে, পরস্পর অপোজিট দিকে থাকে, তাহলে তার রেজাল্ট্যান্ট কী হবে 0 হবে। তার মানে কার্বন ডাইঅক্সাইডের যে রেজাল্ট্যান্ট ভেক্টর আরটা 0 হয়ে যায়। ওকে, এটাকে লেখা হয় হচ্ছে মিউ দিয়ে লেখা হয়, এটাকে লেখা হয় মিউ দিয়ে। তাহলে এখানে এই যে মিউটা কি, এই যে মিউটা, এই মিউটাই হচ্ছে এখানে ডাইপোল মোমেন্ট। তাহলে এই যে ডাইপোল মোমেন্টটা, এই ডাইপোল মোমেন্টের যে ইকুয়েশনটা সেটা কী হবে, এই যে কিউ, এই যে দুটো চার্জ কিউ, মানে এই যে আমি বলেছিলাম না একটা পজিটিভ কিউ চার্জ একটা নেগেটিভ কিউ চার্জ, দুজনের মধ্যে আর ডিস্টেন্সে রয়েছে, তাহলে এই যে সিস্টেমটা ডাইপোলের সিস্টেমটা, এখানে একটা চার্জ কিউ এর ভ্যালুটাকে নিয়ে নাও, ইনটু এতে দুজনের মধ্যে যে দূরত্বটা, যে ডিস্টেন্সটা সেটা নিয়ে নাও, এই যে কিউ ইন্টু আর, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে আমি কি একটা ফর্মুলা পেলাম, মিউ ইকুয়ালস টু কিউ ইন্টু আর, এই একটা ফর্মুলাটা মনে রাখতে হবে। আর এই ফর্মুলা যেটা ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনের যে এটা পাবো, এই ইকুয়েশনের যে ইউনিটটা হবে সেই ইউনিটটা কী হবে, এসআই ইউনিট হবে হচ্ছে ডিবাই, এসআই ইউনিট হবে হচ্ছে ডিবাই। ওকে, এইবার এখানে মিউটা যদি ইকুয়ালস টু 0 হয় আর ইকুয়ালস টু মিউ নট ইকুয়ালস টু 0 হয়, মিউ যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী বলবো, এটাকে বলবো যে নন পোলার। আর যদি মিউ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কী বলবো, সেটাকে পোলার বলবো। ওকে, পোলার বলবো। এবার তাহলে এইখানে যেটা CO2 পেলাম, এই যে CO2, তাহলে CO2তে আমি কী পাচ্ছি, এখান থেকে CO2তে যে রেজাল্ট্যান্ট ভেক্টর যেটা আর ইকুয়ালস টু 0 পাচ্ছি, তার মানে মিউ ইকুয়ালস টু কি 0, আর মিউ ইকুয়ালস টু 0 মানে কী বললাম এক্ষুনি, মিউ ইকুয়ালস টু 0 মানে কী হবে, মিউ ইকুয়ালস টু 0 মানে হচ্ছে নন পোলার হবে। তো এখানে কার্বন ডাইঅক্সাইড কি একটা নন পোলার কম্পাউন্ড। ওকে, নন পোলার কম্পাউন্ড। তাহলে নন পোলার যেগুলো হবে, মেনলি নন পোলার যতগুলো হবে সেগুলো একটা কনফার্ম আছে, একটা হিসেব মতো। এই যে ধরো নন পোলার যেগুলো, এগুলো হচ্ছে ইউনিফর্ম
ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অ্যামং পেরিফেরাল অ্যাটমস, নো লোন পেয়ার। এবার দেখাই, আমি এসপিটা দেখালাম, এসপি সংকরায়নের জন্য CO2 দেখালাম। এবার SP2 দেখালাম। SP2তে কী হবে, ধরলাম এক্সাম্পল দিই BF3, তাহলে কী হবে, মাঝখানে B, এদিকে একটা ফ্লুরিন, এদিকে একটা ফ্লুরিন। এবার এদের মধ্যে কী অ্যাঙ্গেল আছে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে প্রত্যেকে কী হবে, সেম দিকে আছে। তাহলে এই যে BF3, তাহলে এই যে F, তাহলে কি, F এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এই বোরনের থেকে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য তাহলে ফ্লুরিন তার ইলেকট্রন কী হবে, নিচের দিকে টানবে। তাহলে এই যে ভেক্টরের সামেশন, মানে ভেক্টর যে ডাইরেকশন কোন দিকে যাবে, এদিকে। এটাও এই ভেক্টরটা কোন দিকে যাবে, এই বন্ডের ভেক্টর এদিকে আসবে, আর এই বন্ডের ভেক্টর কোন দিকে যাবে, এদিকে আসবে। এবার আমি যদি একটা বলি, এইখানে এই যে দুটো ভেক্টর, এইখানে এর যে রেজাল্টান্টটা আসবে এখানে, এই যে নিচের দিকে, এই রেজাল্টান্টটা আর এই দিকের এইটা একদম এক্স্যাক্ট অপোজিট হয়, একদম এক্স্যাক্ট মানে অপোজিট হয়। তার মানে কী হবে, তাহলে এইখানের একটা যাচ্ছে, এখানে একটা, আর এই দুটো যেটা, এইটা আর এইটা, এর জন্য একটা নিচে একটা আসছে। তাহলে নিচে যেটা আসছে হচ্ছে এইটা, আর এইখানে একটা রয়েছে এইটা। তাহলে এই দুটো পরস্পর কেটে যাবে। তাহলে কাটলে কি ফাইনাল যে মিউটা হবে, মিউটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে SP2, প্রপার SP2, সেটাতেও কী হবে, মিউ 0। তাহলে এখানে এই BF3 যেটা, সেটাও কী হয়ে গেল, নন পোলার হয়ে গেল। যদি SP3 ভাবি, তাহলে SP3-র ওরিয়েন্টেশনটা একবার বুঝতে হবে একই রকমভাবে। এটা কি টেট্রাহেড্রাল ওরিয়েন্টেশন, SP3-র টেট্রাহেড্রাল ওরিয়েন্টেশন, TH ওরিয়েন্টেশন, একটু বোঝাটা শক্ত এরকমভাবে। বাট তাও যদি মিথেনটাকে এবার বোঝার চেষ্টা করি, মিথেন যেরকম আছে, এইখানে নিচের দিকে এই যে তিনটে 3Dতে আছে, এইখানের এই একটা, এই তিনটে। এবার এইখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে, এবার এখানে কী হবে, এদিকে যদি এই এক্সাম্পলটা না নিয়ে যদি এটা নিই, মিথেনটাও হবে একই, বাট এক্সাম্পলটা নিয়ে এটা বুঝতে সুবিধা হবে যে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে সেক্ষেত্রে কি Cl বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে সেক্ষেত্রে এদিকে যাবে, এটাও এদিকে আসবে, এটা এদিকে আসবে, আর এটাও এদিকে যাবে। 4টে ভেক্টর পেলাম। এইবার এখানে এই যে তিনটে, এই এদিকে, এটা এদিকে, এই তিনটে রেজাল্ট্যান্ট যেটা, এই তিনটের যে রেজাল্ট্যান্ট আর এটা যেটা উপরের দিকে যেটা যাচ্ছে, এই দুটো পরস্পর ক্যান্সেল করে দেবে পরস্পরকে। তাহলে আলটিমেটলি কি টোটাল ক্যান্সেল হয়ে গেল। এই ওরিয়েন্টেশনটাই বুঝতে হবে যে স্ট্রাকচারের, যে এইখানে এটা এলো, এদিকে এটা, এই তিনটের যে রেজাল্ট্যান্ট নিচের দিকে যাচ্ছে আর এই একটা যেটা উপরের দিকে যাচ্ছে, এই দুটো কিন্তু মান একদম সেম হয়। তুমি এটাকে প্রত্যেকটা ভেক্টর ক্যালকুলেশন, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন ফেলে দেখতে পারো, তাহলে কিন্তু মিলে যাবে। অতটা আমি করছি না, কারণ দরকার পড়ে না, যেটুকু বোঝাচ্ছে সেটা বলে দিচ্ছি। যেখানে এই তিনটে, এইটা এদিকে আসছে, এটা এদিকে, তাহলে এই তিনটের যে ভ্যালুটা যেটা নিচের দিকে যাচ্ছে আর একটা উপরের দিকে যাচ্ছে, এই দুটো পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তাহলে আলটিমেটলি টোটালটাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি মিউ কী হয়ে গেল, আবার 0 হয়ে গেল। তাহলে নন পোলার হয়ে গেল। তাহলে এটাই বলার যে আমরা যতগুলো দেখেছি হাইব্রিডাইজেশন, যে SP হোক, SP2 হোক, SP3 হোক, SP3D হোক, SP3D2 হোক, প্রত্যেকটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে দুটো সত্য, একটা যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, যেমন এই যে তোমার প্রত্যেকটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, মানে কার্বনের এই যে দুটো অক্সিজেন আছে, এই যে এদিকে দুটো অক্সিজেন আছে, এদিকে BF3-তে তিনটেই ফ্লুরিন আছে একই রকম, এদিকে এই যে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে 4টেই ক্লোরিন আছে। তারপরে এখানে দেখো কোনোটার মধ্যে লোন পেয়ার নেই, তাহলে আমি এই যে দুটো বললাম, এই দুটো শর্ত যদি পূরণ হয়, তাহলে কিন্তু চোখ বুঝে কিন্তু নন পোলার হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পারবে। এই জিনিসটা করতে কিন্তু এমনি প্র্যাকটিস হয়ে যাবে। তাই নন পোলার কোনগুলো হবে, যেগুলোতে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এবং পেরিফেরাল অ্যাটম হবে, যেমন BF3 যে পেরিফেরাল অ্যাটম, ফ্লুরিন একই আছে তিনটে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুটো পেরিফেরাল একই আছে, তারপরে SP3-তে কার্বন টেট্রাক্লোরাইডের 4টে ক্লোরিন সেটাও একই আছে এরকম। তাহলে এই যে মানে একই রকম যে ডিস্ট্রিবিউশনটা, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এবং পেরিফেরাল অ্যাটমস, এটা যখন থাকবে আর কোনো লোন পেয়ার থাকবে না, তখন সেগুলো কিন্তু একই রকমভাবে নন পোলার হয়ে যাবে। নন পোলার কিন্তু হবে এইভাবে, ঠিক আছে, যে এই দুটো শর্ত যদি পূরণ করে তাহলে কিন্তু নন পোলার হতে বাধ্য।
এবার যদি SP3 অবধি বললাম, যদি এবার SP3Dটা একবার দেখাই, হবে সবটাই হবে, আমি দেখাচ্ছি তো একবার। SP3Dটা যদি একবার দেখাই, SP3D, SP3Dটা কী হয়, এক্সাম্পল যদি আমি কি দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে PCl5, তাহলে PCl5-এর এক্সাম্পল কি, এই যে পি, এই যে Cl, এই যে Cl, এই যে Cl, এইখানে Cl, এইখানে Cl। এবার এই যে Cl, তাহলে Cl-এর দিকে যাবে ভেক্টরটা, এটাও এর ভেক্টরটা এদিকে যাবে, আর এরও ভেক্টরটা এদিকে যাবে। আর এই দুটোর যে ভেক্টর, একটা এদিকে আর একটা এদিকে, তাহলে এইখানে এই যে ওপর আর নিচে এই দুটো পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। এইবার এই যে নিচে এই দুটো ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এই দুটোকে পুরো বাদ দিলে বাকিটা কী হয়ে যাচ্ছে, পুরোটা একটা সেই ট্রায়াগোনাল প্লেনার হয়ে যাচ্ছে না, BF3-র মতো হয়ে যাচ্ছে না। তাহলে BF3 হিসেবে ধরো এই দুটো তো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এই দুটো কোনো ভ্যালু নেই। তাহলে এই যে এইগুলো, তাহলে এগুলোতে কী আসবে এখন, এখানে একটা যাচ্ছে, এদিকে একটা, এদিকে একটা, তিনটে কি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে। তাহলে কী হবে এবার, এদের মধ্যে এদিকে এইটার যে ভ্যালুটা এখানে আসবে সেটা এটাকে পরস্পর ক্যান্সেল করে দেবে। তাহলে আলটিমেটলি কী হয়ে যাবে, মিউটা 0 হয়ে যাবে, মিউটা 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা, এই যে ওরিয়েন্টেশনটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এইভাবে আমরা করবো, এইভাবে এগোবো। এই জিনিসটা যত তুমি মানে ফিল করতে পারবে, চোখ বুঝে দেখতে পারবে যে ওরিয়েন্টেশনটা কীরকম ছিল, দেখতে কীরকম ছিল স্ট্রাকচারটা, তবেই কিন্তু জিনিসটা হবে। তাহলে এটা আমরা যতগুলো করলাম সেগুলো হচ্ছে সব নন পোলার। এবার তাহলে একটু কয়েকটা পোলারের দিকে যাই, পোলারের দিকে যাই এবার। তাহলে এখানে পোলার যদি এবার দেখি, প্রচুর এক্সাম্পল হয়, প্রচুর। আমি কয়েকটা ক্লাসিক্যাল এবং ইম্পর্টেন্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যাতে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়। বাকি যতগুলো কম্পাউন্ড আছে তোমরা এভাবে চেষ্টা করে দেখবে, তারপরে কিন্তু বুঝতে পারবে সবটা, নিজে করে দেখতে হবে। আর এখানে যেটা দেখাবো এবার পোলার কম্পাউন্ড, আগে যেটা হলো নন পোলার। এবার যদি পোলার বলি, তাহলে পোলারের মধ্যে যদি একবার দেখি, ওয়াটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ওয়াটার ইজ এ ভেরি গুড পোলার সলভেন্ট। তাহলে ওয়াটার দিয়ে দেখানো যাক। ধরো ওয়াটারে এই যে অক্সিজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে একটা লোন পেয়ার, আর এদিকে একটা লোন পেয়ার। এবার অক্সিজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে অক্সিজেন অবভিয়াসলি বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর যে বন্ড মোমেন্ট এদিকে যাবে, আর এই যে বন্ড মোমেন্ট এদিকে যাবে। আর মনে রাখবে সবসময় অলওয়েজ লোন পেয়ারের দিকে কিন্তু আউটওয়ার্ড যাবে হচ্ছে বন্ড মোমেন্ট, মানে লোন পেয়ারের দিকে, বাইরের দিকে যাবে সবসময়, এদিকে আউটওয়ার্ড যাবে লোন পেয়ারের দিকে। এটা কোনো ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে না, এটা এই দিকেই যায়, লোন পেয়ারের দিকেই যায়, কারণ ওটা কি অনেকটা বেশি আউটরেজ হয়ে রয়েছে, এই জন্য এই দিকেই দেখাতে হবে। বোঝা গেল? তাহলে এখানে আলটিমেটলি কী হচ্ছে, এইটা এদিকে যাচ্ছে, এটা এদিকে, এটা এদিকে, এটা মানে প্রত্যেকটা আলটিমেটলি এদিকে যাচ্ছে। তাহলে কেউ কাউকে ক্যান্সেল করছে না এখানে আর। তাহলে এখানে যখন আমি রেজাল্টান্ট দেখাবো তখন কীরকম দেখাতে হবে, এই যে দুটো দেখাতে হবে নিচে দাগ দিয়ে। এখানে প্রত্যেকটাই কি আমি একটা দেখাচ্ছি, একটা, আর এখানে দুটো ক্রস দিতে হবে, যেটা রেজাল্টান্ট বোঝাবে। এটা হচ্ছে রেজাল্টান্ট, এটা হচ্ছে রেজাল্টান্ট। তাহলে এখানে মিউ নট ইকুয়ালস টু 0। এই কারণেই হচ্ছে ওয়াটার কি, ওয়াটার হচ্ছে পোলার কম্পাউন্ড। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা এবার তাহলে আরেকটা দেখাবো, যেখানে দুটোর সঙ্গে আমি করে দেখাবো, কম্প্যারিজন করে দেখাবো। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, NH3 ভার্সেস NF3, এই দুটোর মধ্যে হু ইজ মোর পোলার অ্যান্ড ওয়াই? এটা কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন। এটা কিন্তু এক্সপ্লেন ওয়াইয়ের থাকতে পারে, যেরকম যদি বিএসসির ক্ষেত্রে বলে সেখানে থাকতে পারে, আর নয়তো নিচের ক্ষেত্রে তো এমসিকেও থাকতেই পারে, যেটা স্টেটমেন্ট ওয়াইজ দিয়ে দেবে। তাহলে প্রথমে এই দুটোর স্ট্রাকচারটা কি, তাহলে অ্যামোনিয়া N, এই যে H, অ্যামোনিয়া। NF3 একই হবে, একই স্ট্রাকচার। তাহলে কেসটা কী হচ্ছে, নাইট্রোজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে যাবে হচ্ছে বন্ড মোমেন্ট। তাহলে এই যে বন্ড মোমেন্ট গেল, এটাও এদিকে যাবে বন্ড মোমেন্ট, এটাও এদিকে যাবে বন্ড মোমেন্ট। আর এখানে বললাম কি সবসময় বাইরের দিকে যাবে এটা। NF3-র ক্ষেত্রে নাইট্রোজেনের থেকে ফ্লুরিন কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভ। মনে রাখতে হবে ফন এলিমেন্ট, এইটা ইলেকট্রোনেগেটিভিটির এই অর্ডারটা মনে রাখবে, ফন এলিমেন্ট। তাহলে ফ্লুরিন কিন্তু সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ফ্লুরিনের দিকে যাবে, এবার ফ্লুরিনের দিকে যাবে, এটাও ফ্লুরিনের দিকে যাবে, এটাও ফ্লুরিনের দিকে যাবে। আর এইটা কি বললাম, সবসময় বাইরের দিকে যাবে, এটা বাইরের দিকে গেল। তাহলে এইখানে এটা প্রত্যেকেই কিন্তু একই দিকে যাচ্ছে। তার মানে এর যে রেজাল্টান্টটা কোন দিকে যাচ্ছে, এই রেজাল্টান্ট কিন্তু এই দিকে যাচ্ছে। এইটা যেটা এখানে এই তিনটে
এইখানে এইটা এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, তার মানে এর যে এটা নিচের দিকে একটা আসবে, নিচের দিকে একটা এর বন্ড মোমেন্ট আসবে, আর একটা বন্ড মোমেন্ট যেটা উপরের দিকে যাচ্ছে, একটা তো এই তিনটের জন্য নিচের দিকে আসছে, আর একটা এই লোন পেয়ারের জন্য ওপরের দিকে যাচ্ছে। এবার মনে রাখতে হবে এইটার এটা কিন্তু একই সিমিলার জিনিস নয়, মানে এটা ফ্লুরিন আর এটা লোন পেয়ার, দুটোর যে ক্ষমতা কিন্তু একই নয়, তাহলে দুজন পরস্পরকে কাটতে পারবে না। দুটো কখন কাটবে, যদি দুজনের একই শক্তি হয়, তখন কিন্তু তারা পরস্পরকে কেটে দেবে, ক্যান্সেল করতে পারবে। কিন্তু এখানে কিন্তু ক্যান্সেল করতে পারবে না, কারণ কি দুটোর শক্তি এক নয়। তাহলে এখানে এই যে এইটা আর এইটা, এই দুটোর যে ভারসাম্যটা কিন্তু মানে একই হবে না, ফলে এই দুটো কিন্তু পরস্পর ক্যান্সেল করতে পারবে না। তার মানে এখানে যে বন্ড মোমেন্টটা হবে সেটা কিন্তু, এইখানে যে বন্ড মোমেন্টটা হলো সেটা কি, ধরো এইখানে এটা 1 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, তাহলে এই চারটে পয়েন্টই একই দিকে গেল, তার মানে এটা কী করলো, +4 পয়েন্ট পেয়ে গেল, চারটে যোগ হয়ে গেল, তাহলে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তাহলে 4টে পয়েন্ট, তাহলে 4 পয়েন্ট পেয়ে গেল মিউ, ধরে নিলাম মিউ হচ্ছে 4 পয়েন্ট। আর এইখানে যেটা কী হলো, এখানে 1 1 1 আর এখানে 1, তাহলে এই যে তিনটে 1, এই যে তিনটে 1 সেটা একদিকে, আর এখানের একটা আলাদা, তাহলে 1 যোগ 1 যোগ 1, এই তিনটে একদিকে, মাইনাস উপরের একটা, তাহলে কি টোটাল কত পেলাম আমি, 3 - 1 মানে হচ্ছে 2 পেলাম। এটা আমি জাস্ট দেখালাম, এটা কিন্তু ভ্যালু হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম এটা। তাহলে আলটিমেটলি তাহলে কোনটা বেশি হচ্ছে, মিউ, তাহলে মিউ কিন্তু NH3 এর NF3 থেকে বেশি হয়। তাহলে বোঝা গেল জিনিসটা পুরো ক্লিয়ার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে এটা, ঠিক আছে। তাহলে এটা হলো ওয়াটার বললাম, এটা বললাম। এবার যদি একটা অর্গ্যানিক কম্পাউন্ড বলি, অর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রে যেমন ধরো মেনলি আমরা যেটা জানি যে এটাই ছোটো থেকে আমাদের সমস্যা হয় কোশ্চেনটা জানতে বুঝতে, যে ওয়াটার ইজ পোলার সলভেন্ট, বেনজিন অ্যান্ড CCl4 এগুলো হচ্ছে নন পোলার সলভেন্ট। কেন আমি তো CCl4টা দেখালাম শুরুতেই, যেটা হচ্ছে মিউ = 0 হয়ে যায়, তাই এটা হচ্ছে নন পোলার। ওয়াটারটা এক্ষুনি দেখালাম, ওয়াটারটা মিউ = 0 হয়, তার মানে ও হচ্ছে পোলার। তাহলে বেনজিনটা একবার দেখিয়ে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তাহলে বেনজিন স্ট্রাকচার কীরকম হয়, এই এখানে এটা, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এবার এখানে কার্বন হাইড্রোজেন যে বন্ডটা, তাহলে এবার কী হবে, কার্বনের বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই বন্ড এদিকে আসবে, এটার বন্ড মোমেন্ট এদিকে, এটার বন্ড মোমেন্ট এদিকে, এটা এদিকে, এটা এদিকে, একই রকম। এইবার যেটা এই দিকে যাচ্ছে আর যেটা এই দিকে আসছে, তারা কি পরস্পর বিপরীত, তাহলে এই দুটো পরস্পর ক্যান্সেল করবে, বোঝা গেল। তাহলে এই দুটো পরস্পর ক্যান্সেল করবে, তাহলে এটা ক্যান্সেল। একই রকমভাবে এইটা আর এটা ক্যান্সেল, আর এটা ক্যান্সেল, অপোজিট প্রত্যেকটাই, তাহলে আলটিমেটলি কী হয়ে গেল, মিউ 0 হয়ে গেল। ক্লিয়ার। তাহলে মিউ 0 মানে কি, তাহলে মিউ 0 মানে কি হয়ে গেল, এরা নন পোলার, বোঝা গেল। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে ডাইপোল মোমেন্টের যেটা আসল যে কনসেপ্টটা, সেটা কি, এই যে মানে এই পোল মানে ডাইপোল ব্যাপারটা থেকে আসছে। তাহলে ফিজিক্সের ডাইপোল মোমেন্টটা, ডাইপোল থেকে আমরা জানি এটা, এই যে দুটো পরস্পর বললাম অপোজিট আর সমান চার্জ একটা দূরত্বে থাকবে, সেখান থেকে ইউনিটটা বললাম, সেখান থেকে এই যে ইউনিটটা, এই যে মিউ = Q × R, এটা SI একক কি, D/, মিউ = 0 হলে নন পোলার হবে, মিউ ≠ 0 হলে পোলার হবে। আর বাকি যেগুলো বললাম প্রত্যেকটা এই হচ্ছে ব্যাপার। এটাকে আমি আরেকবার রিপিট করছি না, কারণ ফালতু রিপিট করে ভিডিওটা বারবার বড় হয়ে যায়, শুধু অনেক মনে হয় অনেকটা কিছু, বারবার রিপিট করছি না। তোমাদের দরকার হলে যদি না বুঝতে পারো কিছু, আরেকবার এটা দেখে নাও। আর যদি তারপরেও না বুঝতে পারো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো, ওখান থেকে তুমি আবার আমাকে ডাউটটা জিজ্ঞেস করতে পারো, বলে দেবো, সেখানে কোনো অসুবিধা নেই। আর এখানে ফাইনালি কী করতে হবে, ফাইনালি তোমাদের একটা ছক তো বানাতেই হবে, যেটা আমি প্রত্যেকটাতে একটা করে অ্যাড অন করি। যেমন এখানে ধরো কী থাকবে, প্রথমে থাকবে হচ্ছে তোমাদের কম্পাউন্ডটা, প্রথমে থাকবে কম্পাউন্ডের নামটা, তারপরে থাকবে তার স্টেরিক নাম্বারটা, তারপরে থাকবে তার হাইব্রিডাইজেশনটা, তারপরে থাকবে তার জিওমেট্রি, তারপরে থাকবে তার শেপটা, তারপরে থাকবে তার মিউ এর ভ্যালু = 0 ≠ 0, মিউ এর ভ্যালু,
আর তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে এর এসএন হলো, হাইব্রিডাইজেশন হলো, জিওমেট্রি, শেপ, মিউ, হ্যাঁ ব্যাস এগুলো করলেই হবে। এই প্রত্যেকটা কম্পাউন্ড, যতগুলো কম্পাউন্ড তোমার মাথায় আসছে, যা পাও বইতে বা যে কোনো এক্সাম্পলে, এই ছকের মধ্যে ফেলে রাখো। তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন তুমি যদি আসে তুমি কিন্তু পেরে যাবে। মানে ধরো কোনো একটা কোশ্চেন দিল, তার স্ট্রাকচার জিজ্ঞেস করলো তোমাকে, সেই স্ট্রাকচারে মানে কম্পাউন্ডটা দিয়ে বললো তার জিওমেট্রিটা বলো, তুমি বলে দিতে পারবে। তার শেপটা বলো, পারবে। পোলার না নন পোলার বলে দিতে পারবে। হাইব্রিডাইজেশন কী বলে দিতে পারবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে এই ছকটা করা কিন্তু খুব জরুরি। আর নিটের ক্ষেত্রেও দেখবে যেরকম যখন ওই ম্যাচটা কলাম কোশ্চেন আসে, তখন কিন্তু এরকম এই কলাম দিয়েও কোশ্চেন আসতে পারে সেখানে। তাহলে আশা করি এই জিনিসটা ডাইপোল মোমেন্টটা পুরো বোঝা গেছে। মলিকুলার স্ট্রাকচার আমি খুব বেশি এক্সাম্পল বেশি দিয়ে বড় করিনি, কারণ প্রচুর এক্সাম্পল আছে। আমি যতগুলো দরকার, যতগুলো ভ্যারাইটি টাইপ আছে সেগুলো আমি বললাম। তার মধ্যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে কমন ক্যাচি কোশ্চেন এটা। আর তার সঙ্গে তাহলে বাকিটা যেখানে সমস্যা হবে আমাকে জানিও। থ্যাংক ইউ।